যে নদীর দখলদারের যে একটা লিস্ট, সেটা 56,000 ছিল, 56,000 দখলদার ছিল, একেবারে সুচিহ্নিত। তাদেরকে কিন্তু যে কোনো দিন যে উদ্ধার করে ফেলতে পারে, আপনার উৎখাত করে ফেলতে পারে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন। যেমন আমি বলি যে পটুয়াখালীতে ফৌজদারি খাল, সেই ফৌজদারি খালের উপরে তৎকালীন মেয়র মহিউদ্দিনের বিশাল বাড়ি। আমরা সেখানে গিয়েছি, আমরা আইডেন্টিফাই করছি, আমরা বলেছি এবং লিখিত অর্ডার আছে। ইচ্ছে করলে কিন্তু সেটা ভেঙে দিতে পারে এই বর্তমান প্রশাসন বা সরকার। একটা অভিযোগ রয়েছে, কিন্তু একটি অভিযোগ রয়েছে, যখন আপনি জাতীয় নদী রক্ষা কমিশনের যখন চেয়ারম্যান ছিলেন, তখনই সেই দখলদারদের তালিকাটা আপনার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এটা একটা সম্পূর্ণ, আপনার সাথে কিন্তু আমি একটা প্রোগ্রাম করছিলাম, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। সবসময় এটা ওয়েবসাইটে ছিল। কয়েকটা লোক এটাকে আমাকে আর কি হেনস্থা করার জন্য এটা একেবারে একটা মিথ্যা কথা বলা হচ্ছে। এখন যে কোনো সবসময় আছে লিস্ট, কোনো সময় মুছে ফেলানো হয় নাই। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে লিস্টের অনুসারে কি এই প্রশাসন কি উৎখাত করতে গেছে? আপনি দেখেন চট্টগ্রামে খালের কথা বললেন, কর্ণফুলী নদীতে যে দখল করে আছে ফিশারিজ ঘাট, কর্ণফুলী ড্রাই ডক, এই সরকার কি কিছু বলছে? যে ড্রাই ডক তো কর্ণফুলী নদীর মধ্যে ভিতরে অনেক দূর চলে গেছে। এখন আমি বলি যে এটা যে প্রশ্নটা আপনি করছিলেন যে খাল কেন, খালের ভিতরে থাকি, নদী তো বিশাল একটা যে আমরা যে 1008টা নদী করছিলাম লিস্ট, সের মধ্যে থেকে 224টা নদী বাদ হয়ে গেছে, এই বর্তমান এই গভর্নমেন্ট বাদ দিয়ে দিচ্ছে। দেওয়ার তার মধ্যে করছে কি, আমার উপজেলা শিবচর, সেখানে যে 4-5টা নদী আছে, তার মধ্যে একটা নদী কুতুবপুর, কুতুবপুর নদী নাই লিস্টে। কেন ইমাজিন, একটা নদী, জলজন্ত নদীকে এই লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এখন যেহেতু লিস্টে নাই, ইচ্ছা করলে লোকজন এটাকে দখল করে নিতে পারে, ছোট একটা নদী, কুতুবপুর নদী। আচ্ছা, যাই হোক, এখানে খাল কেন হয়? প্রথমত যে অনেক খাল বিলুপ্ত হয়ে গেছে। আমরা যদি খুব একটা উচ্চাকাঙ্ক্ষা করি যে আমরা সব খাল উদ্ধার করতে পারবো, রিস্টোর করতে পারবো আগের অবস্থায়, সেটা মনে হয় ঠিক হবে না, যেটা আমিনুর রশিদ বলছেন। কিছু কিছু খাল আমরা উদ্ধার করতে পারি, এবং শুধু উদ্ধার করলেই হবে না, পানির প্রবাহ হলেই হবে না, পানির কোয়ালিটি যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু এই খাল উদ্ধার করে লাভটা কি? যদি সেটাই ওই রকম পঙ্কিলি থাকে, সেখানে আপনার মল মূত্র সব কিছু থাকে, তাতে লাভই বাকি আপনার। সেই জন্য আমি বলি মূল সমস্যা রয়ে গেছে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের। আপনি দেখেন যে বাংলাদেশে ঢাকা শহরে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়, সেটা হচ্ছে কি কিচেন ওয়েস্টটা নিচ্ছে, কিন্তু কিচেন ওয়েস্ট। কিন্তু অন্য বড় বড় ওয়েস্ট, যেমন ধরেন একটা বেসিন ভেঙে পড়ে আছে, একটা টায়ার, তারপরে আপনি ধরেন একটা কমোড বা এই জাতীয় জিনিসগুলি কিন্তু সিটি কর্পোরেশন কখনোই নেয় না। এগুলি ডেঙ্গুর হিসেবে কাজ করে, ব্রিডিং গ্রাউন্ড হিসেবে তারা কাজ করে, এবং এইগুলি কিন্তু শেষ পর্যন্ত আশেপাশের খালে নিয়ে ফেলায়। এগুলো যদি সিটি কর্পোরেশনে একটা ব্যবস্থা থাকতো, সপ্তাহে একদিন হলেও এই বড় বড় যে এইগুলো ওয়েস্ট, সলিড ওয়েস্টগুলিকে নিয়ে এক জায়গায় ফেলতো, তাহলে কিন্তু খালে এটা যায় না। এটা হলো একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে আপনি এই পয়ঃবর্জ্য কী করবেন? পয়ঃবর্জ্যর একটা ব্যবস্থা না করে, আমি এটা, আমার কাছে একটা লিস্ট ছিল, লিস্টকে আমরা স্টাডি করছিলাম, 1024টা পয়েন্ট সোর্স এই খালগুলিতে, এবং বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদী, এসবে 1024টা। আমাকে পরে বলা হয়েছে কিছুদিন আগে যে এটা 1200 এক্সিড করে গেছে। এই 1200 পয়েন্ট দিয়ে আসতেছে কিন্তু আপনার পয়ঃবর্জ্য, ইউরিন এবং স্টুল। হোয়াট ইউ আর গোয়িং টু ডু? এগুলির যদি সলিউশন আপনি না করেন, তাহলে আপনি খাল উদ্ধার করলেন, পানির প্রবাহ তো মূত্রের প্রবাহ, আপনার মলমূত্রের প্রবাহ, এটা টোটালি আনফিট টু ইউজ ফর এনি পারপাস, এনি টাইম অফ দি ইয়ার। সুতরাং তার একটা সলিউশন করা উচিত ছিল, বা একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। একটা খাল, একটা নদী বলি না, একটা খালের যদি পয়ঃবর্জ্যগুলিকে বন্ধ রাখা এবং যদি করতে পারে, সেটাই হবে একটা মাইল ফলক, বাংলাদেশ শুধু একটা মাইল ফলক হবে। যে একটা খালকে আমরা, এই যে আপনার নড়াই নদী, এটা তো নড়াই নদীতে কি বলেন, নড়াই নদী বা জিরানি খাল, আপনি জিরানি খালে যে কয়টা এই এই পয়ঃবর্জ্যের লাইন আছে, সেগুলো বন্ধ করে আসে, সেগুলিকে যদি অন্য কোনো কায়দায় ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দেন, এবং ওইখানে যে সলিড ওয়েস্ট, সেটাকে যদি রেগুলারলি আপনার রিমুভ করানো এরিয়ার, তাহলে কিন্তু ওটার মধ্যে লোকে ফেলবে না, ওই পানিটা ধীরে ধীরে আপনার ঠিক হয়ে যাবে। এই ধরনের কাজ উদ্যোগ না নিয়ে শুধুমাত্র আপনার ওই রেড কার্পেটে দাঁড়াইয়া আপনার ওই কতগুলো স্লাজ উঠিয়ে দিলেই কিন্তু কাজ হলো না।
দ্যাটস নট দি রিস্টোরেশন অফ রিভার্স অ্যান্ড ক্যানালস। এখানে এখানে আরোই আছে, আপনার আরো শক্তিশালী হইতে হবে। আপনার এখানে যে সিএস ধরা, এগুলি কোনো কঠিন কাজ না, এখন অনেক টেকনোলজি এসে গেছে। সিএস এর ম্যাপ ধরা আপনি যদি সুনির্দিষ্ট করে দেন, আপনার এই জিপিএস পয়েন্ট করে দেন, তার ভিতরে যতগুলি বাড়ি ঘর যতগুলি আছে সব কিছু আপনি যদি ডিক্লেয়ার করে দেন এগুলি বিক্রিযোগ্য না, তাহলে কিন্তু প্রপার্টি ভ্যালু কমে যাবে দিনে দিনে। দিনে দিনে প্রপার্টি ভ্যালু কমে যায় এবং বাড়িঘর লোকে যখন যে কেনার জন্য যাবে। জমি যে বেচাকেনা, এই যে কৃষি জমি এখনো যেভাবে বেচাকেনা হচ্ছে বড় বড় গ্রুপ আপনার, তারা এই যে যেমন সালন কিংবা আপনার যে যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে, আপনি দেখবেন এদের বেশিরভাগ টাকাই কিন্তু এরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমিগুলা কিনে কিনে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এরা ব্যাংক থেকে টাকা লুট করেছে, দেশের বাইরে টাকা পাঠিয়েছে এবং পাচার করেছে, এবং বাকি টাকাগুলো তারা গুলশান বনানী কিংবা মূল্যবান সব জমিগুলো তারা আপনার কিনে কিনে সেগুলোতে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এবং সেটা যদি আপনার বাংলাদেশের বিভিন্ন একদম প্রান্তরে যান সেখানেও আপনারা পাবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেখবেন যে এইসব বড় বড় লুটেরাদের টাকা একদম আপনার সেখানে তারা কিনে কিনে, এবং যার ফলে আমাদের কৃষি জমিরও অভাব সৃষ্টি হচ্ছে। আপনারা যদি সময় দেন বলি যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে কৃষির যে অবস্থা, সেইখানে কোনো নজর দেওয়া হচ্ছে না। শুধু বলা হচ্ছে যে পলিথিন ইজ এ টাইপ অফ প্লাস্টিক। পলিথিনও যদি 400 বছর থাকে ভূমিতে, প্লাস্টিক যে চেয়ার সেটাও থাকতেছে। আপনি দেখেন গ্রামে যে প্লাস্টিকের চেয়ার, আমি একটা স্কুলে গেলাম দেখলাম যে সব বেঞ্চও এখন প্লাস্টিকের হয়ে গেছে। এই যে মালচিং করতেছে, মালচিং আপনার একটা সময় দেখবেন যে শুধু শহর না আপনার গ্রামও এই যে প্লাস্টিকের শুধু আমরা পলিথিন নিয়ে এই যে আপনি ক্যারি করলেন কিনা কিছু মাস শহরের ভিতরে, এটা না, আপনার টোটাল একটাই করতে হবে। প্লাস্টিকের সলিউশন হচ্ছে ইউ মেক ইট এক্সপেন্সিভ। আপনি যেটা আমেরিকায় করা হচ্ছে, আপনি যখনই প্লাস্টিক পলিথিন জাতীয় প্রোডাক্টকে এক্সপেন্সিভ করে দেবেন তখন এটা রিইউজ হবে, এটা রিসাইক্লিং হবে। এখন তো সেটা হচ্ছে না। আপনার এই যে একটা সুযোগ ছিল, এই যে ভ্যাট করলো, আপনি যদি প্লাস্টিকের উপরে প্লাস্টিক ম্যাটেরিয়াল, অল প্লাস্টিক ম্যাটেরিয়ালের উপরে আপনি যদি ইম্পোর্ট করেন বা ভ্যাট বসায় দেন, তাহলে তো এটা তৈরি হবে না কিংবা বেচাকেনা কমে যাবে। খুবই মানে এটা তো অত্যন্ত যৌক্তিক। আমার প্রশ্ন হলো, যারা এই যে মানে কথায় কথায় ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, তারা তো এটাও কি বুঝে না যে কোনটার উপর দেওয়াটা প্রয়োজন? তাদের তো শোনেন, তারা যাচ্ছে কি যায় আপনার কারখানাটাকে আক্রমণ করতেছে, এটা করতেছে, মারামারি হচ্ছে। এটা তো সেই 94 না 5 থেকেই করা হচ্ছে। কিন্তু আসল সমস্যার সমাধানটা হচ্ছে যে